সকলকে স্বাগতম। আমার পরিচয় এখানে আছে। আমাদের আজকের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় চতুর্থ। অধ্যায়ের নাম হচ্ছে রেওয়ামিল। আজকে রেওয়ামিল পর্ব হচ্ছে আমাদের 2। তো 2022 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শর্ট সিলেবাসে আমাদের রেওয়ামিল অধ্যায়টা আছে। তো এটি খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকে আমাদের 100% একটি প্রশ্ন থাকবে। তো আমরা রেওয়ামিলটা কিভাবে প্রস্তুত করব? আমাদের প্রশ্নপত্রে কিছু খতিয়ানের ব্যালেন্স দেওয়া থাকবে, অর্থাৎ কিছু খতিয়ানের জের দেওয়া থাকবে। তো সেই জেরগুলো থেকে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কোন জেরগুলো ডেবিট এবং কোন জেরগুলো ক্রেডিট জের নির্দেশ করে। তো আমরা আজ দেখব যে কিভাবে খতিয়ানের উদ্বৃত্ত থেকে আমাদের রেওয়ামিল প্রস্তুত করতে হয়। তো আমাদের সঙ্গে থাকো, আমরা একটি অঙ্ক নিয়ে আজ আলোচনা করব। অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রশ্ন হচ্ছে 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে রিফাত অ্যান্ড কোং এর খতিয়ান উদ্বৃত্ত নিম্নরূপ। আমাদের এখানে কিছু জের দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে নগদ তহবিল 1/1/2016 3,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য আছে 15,000 টাকা, ক্রয় 35,000 টাকা, 10% বন্ধকি ঋণ 21,000 টাকা, প্রদেয় বিল 35,000 টাকা, মেশিন 26,000 টাকা, মূলধন 37,700 টাকা, ভাড়া আয় 500 টাকা, শিক্ষানবিশ ইসলামী 400 টাকা, প্রাপ্য হিসাব 17,200 টাকা, বিক্রয় 54,000 টাকা, নগদ তহবিল 31/12/16 তারিখে আছে 24,000 টাকা, সুদ আয় 2,400 টাকা, আসবাবপত্র আছে 35,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি 200 টাকা এবং সমাপনী মজুত পণ্য 25,000 টাকা। তো আমরা রেওয়ামিল 1 পর্বে বিস্তারিতভাবে দেখছিলাম যে রেওয়ামিল তৈরি করার সময় কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হয়। তোমরা আজকে যারা নতুন আছো, তোমরা রেওয়ামিল পর্ব 1টি এই ক্লাসটি তোমরা দেখে নিও। আমরা ওখানে খুব সুন্দরভাবে দেখছি যে কোন কোন হিসাবগুলো রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে এবং কোন কোন হিসাবটা রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। তো আমরা রেওয়ামিল পর্ব 1-এর ক্লাস থেকে বলতে পারি যে নগদ তহবিল 1/1/2016 এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক নগদ তহবিল। তো আমাদের ওখানে বলা ছিল যে সকল চলতি সম্পদ এবং চলতি দায়ের প্রারম্ভিক জের রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। তো সেই আলোকে আমাদের এই নগদ তহবিল 1/1/16 তারিখে যে 3,000 টাকা আছে, এটি আমাদের রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। তো বন্ধুরা, আমরা দেরি না করে আমরা অঙ্কের ছকে চলে যাই। আমরা একটা ছক এখানে তৈরি করি, দেখতেই পাচ্ছ ছকটি তৈরি হয়ে গেছে। আমাদের ছকটি খুব পরিচিত একটি ছক, খুব সহজ, যে ক্রমিক নম্বর, হিসাবের নাম, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো এখানে ক্রমিক নম্বরে করে আমাদের এখানে কোনো সিরিয়াল দেওয়া নাই, ক্রমিক নম্বর দেওয়া নাই। আমরা এখানে যে যে খতিয়ান উদ্বৃত্তিগুলো রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে সেই হিসাবটা এখানে আমরা লিখব, আর ক্রমিক নম্বরটা আমরা এখানে পরপর দিয়ে যাব। তো আমরা প্রথমে ক্রমিক নম্বর 1 দিই। যেহেতু আমাদের প্রারম্ভিক নগদ তহবিল এটি আমাদের রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না, তো আমরা পরের হিসাবের নামটা দেখি আছে প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকা। তো আমরা এখানে লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য। এখন প্রশ্ন হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য আমাদের রেওয়ামিলের কোন দিকে বসবে? ডেবিট টাকায় বসবে নাকি ক্রেডিটে বসবে? আমি তোমাদের আবারও স্মরণ করাই যে সকল ব্যয় এবং সম্পদ হিসাবের জেরটা আমাদের রেওয়ামিলের ডেবিট দিকে বসবে এবং সকল আয়, দায় এবং মালিকানা সত্ত্বের জেরটা আমাদের রেওয়ামিলের ক্রেডিট কলামে বসাতে হবে। তো যেহেতু প্রারম্ভিক মজুত পণ্য এটি হচ্ছে আমাদের ব্যয় হিসাব, সেহেতু টাকাটা আমাদের ডেবিট দিকেই বসবে। আমরা ক্রমিক নং 2 এ আসি। আমাদের প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকার পরে আছে ক্রয় 35,000 টাকা। আমরা এখানে লিখছি ক্রয়। যেহেতু ক্রয় হচ্ছে ব্যয় হিসাব, তাহলে নিঃসন্দেহে আমাদের ডেবিট দিকে টাকা বসবে।
আমরা এখানে বসালাম 35,000 টাকা। এরপরে আমাদের ক্রমিক নং 3, আমাদের ক্রয়ের পরে আছে 10% বন্ধকি ঋণ। আমরা এখানে লিখছি 10% বন্ধকি ঋণ, আর টাকা আছে 21,000। আমরা এখানে ক্রেডিট দিকে বসাইছি। কেন বসাইছি? যে বন্ধকি ঋণ এটি হচ্ছে আমাদের দায় হিসাব। তো যেহেতু দায় হিসাব, সেহেতু আমাদের ক্রেডিট কলামে বসবে। তো এরপরে আমাদের আছে প্রদেয় বিল 35,000 টাকা। আমরা ক্রমিক নং 4 দিলাম। এরপরে লিখলাম প্রদেয় বিল হিসাব। যেহেতু প্রদেয় বিল হচ্ছে দায় হিসাব, সেহেতু আমাদের ক্রেডিট দিকের কলামে বসাতে হবে। ক্রেডিট দিকে বসবে 25,000 টাকা। এর পরবর্তী হিসাবের নাম হচ্ছে মেশিন হিসাব। আমরা ক্রমিক নং 5 দিয়েছি এবং এখানে লিখছি মেশিন। আমাদের মেশিন হচ্ছে সম্পদ, তাহলে আমাদের ডেবিট দিকে টাকা বসবে 26,000। এর পরের হিসাবটা হচ্ছে আমাদের মূলধন। আমরা এখানে লিখছি মূলধন। তো মূলধন হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব হিসাব। যেহেতু মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, সেহেতু টাকাটা আমাদের ক্রেডিট দিকে বসবে। এরপরে আমরা আসি ভাড়া আয়। আমরা এখানে ক্রমিক নং দিছি। এরপর লিখলাম ভাড়া আয় হিসাব। ভাড়া আয় বলাই আছে এখানে। আয় হলে আমাদের ক্রেডিট দিকে টাকা বসবে। এর পরবর্তী সিরিয়াল হচ্ছে 8, ভাড়া। এর পরে আছে শিক্ষানবিশ ইসলামী। তো শিক্ষানবিশ ইসলামী হচ্ছে আমাদের আয় হিসাব। যে আয় হয়, তো আমাদের টাকাটা আমাদের ক্রেডিট দিকে বসবে। এরপরে আমাদের আছে প্রাপ্য হিসাব। আমরা এখানে লিখছি প্রাপ্য হিসাব, টাকা 17,200। এখন বন্ধুরা, প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের সম্পদ। তো সম্পদ আমাদের সবসময় ডেবিট যে প্রকাশ করে, এজন্য আমরা এখানে ডেবিট দিকে বসালাম। পরবর্তী হিসাবে আছে আমাদের বিক্রয়। আমরা এখানে লিখছি বিক্রয়। বিক্রয় হচ্ছে আমাদের আয় হিসাব। আয় হলে আমাদের ক্রেডিট দিকে বসবে। এরপর আমরা আসি নগদ তহবিল 31/12/16, অর্থাৎ এটা হচ্ছে বছরের শেষে আমরা 31শে ডিসেম্বর 2016 সালের অঙ্ক করছি। তো এটা হচ্ছে আমাদের শেষ তারিখ। তো এটা আমাদের নগদ তহবিল 31/12/16, এটা হচ্ছে আমাদের শেষ তারিখ, অর্থাৎ সমাপনী ব্যালেন্স। তো চলতি সম্পদ এবং চলতি দায়ের সমাপনী ব্যালেন্সটা আমাদের রেমেডির অন্তর্ভুক্ত হবে। এখানে আমরা লিখলাম নগদ তহবিল। আমরা অবশ্যই এখানে তারিখটা উল্লেখ করব, না হলে আমরা স্পষ্ট করে লিখে দিতে হবে যে সমাপনী নগদ তহবিল। যেহেতু আমাদের এখানে দুটো তারিখ দেওয়া আছে, এখানে একটা তারিখ দেওয়া আছে এবং প্রারম্ভিক এবং সমাপনী দুটো তারিখই দেওয়া আছে। এই কারণে আমাদের তারিখ উল্লেখ থাকলে অবশ্যই তারিখ উল্লেখ করব। তো নগদ তহবিল হচ্ছে আমাদের সম্পদ, সেজন্য আমাদের ডেবিট দিকে টাকা বসবে। আমরা এরপরে দেখি কি আছে। সুদ আয় 2,400 টাকা। আমরা এখানে লিখলাম সুদ আয় হিসাব। এখন সুদ আয়, যেহেতু আয় আছে, আয়টা আমাদের ক্রেডিট দিকে বসবে। এরপরে আসি পরবর্তী সিরিয়াল 13। আমরা এখানে লিখলাম আসবাবপত্র। আসবাবপত্র হচ্ছে আমাদের সম্পদ, এই কারণে ডেবিট দিকে টাকা বসবে। এর পরবর্তী ধাপটা হচ্ছে আমাদের 14 নম্বর সিরিয়াল। আমাদের হিসাবের নাম হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি এটি হচ্ছে বন্ধুরা আমাদের দায় হিসাব। হ্যাঁ, এটা হচ্ছে দায়। যেহেতু দায়, সাথে আমাদের ক্রেডিট দিকে টাকা বসবে। তো এর পরবর্তী আছে সমাপনী মজুত পণ্য 25,000 টাকা। তো সমাপনী মজুত পণ্য আমাদের রেয়ামেলের অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমাদের রেয়ামেলের ভিতরে আমাদের খতিয়ানের উদ্বৃত্তগুলো যেগুলো অন্তর্ভুক্ত হবে, সেগুলো আমরা এখানে লিখছি এবং টাকাগুলো ডেবিট ক্রেডিট দুপাশে বসাইছি। এখন দেখবো আমাদের দুপাশের যোগফল সমান হয় কিনা। যেহেতু রেয়ামেলের উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তো আমাদের ডেবিট দিকের যোগফল আছে, এটা আমাদের যোগ করলে হয় 1,52,000 টাকা, এবং ক্রেডিট দিকে যোগ করলে হয় আমাদের 1,51,000 টাকা। অর্থাৎ 1,000 টাকার ডিফারেন্স আছে, ক্রেডিট দিকে 1,000 টাকা কম আছে। যদি কখনো আমাদের রেয়ামেল তৈরি করার সময় ডেবিট অথবা ক্রেডিট দিকে কোনো দিকে টাকার পরিমাণ কম থাকে, তখন সে পার্থক্যকৃত টাকাকে আমাদের অনিশ্চিত হিসাব দ্বারা পূরণ করতে হবে সাময়িক সময়ের জন্য। তো যেহেতু আমরা শেষ তারিখে অঙ্ক করছি, আমরা পরবর্তী সিরিয়াল দেবো। সাময়িক সময়ের জন্য আমাদের রেয়ামেলটি মিল করার জন্য আমরা একটা হিসাব নিয়ে আসবো। হিসাবটির নাম হচ্ছে অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাবের কত টাকা আছে, এটা আমরা ব্যালেন্সিং ফিগারটা যদি আমরা দেখা দিই, সেটা সব থেকে বেটার হয়। তো আমাদের এখানে দেখো ডেবিট দিকে আছে 1,52,000 এবং ক্রেডিট দিকে যোগ করলে হয় আমাদের 1,51,000 টাকা। তো যেহেতু আমাদের দুপাশ মিলি নেই,
মিল হয়নি, এজন্য আমাদের মিল করতে হবে। এখানে ব্যালেন্সিং ফিগার আমরা এখানে দেখা দিই ১,৫২,০০০ বিয়োগ ১,৫১,০০০। তো এখানে ফিগারটা হচ্ছে ১,০০০ টাকা। এই ১,০০০ টাকা হচ্ছে অনিশ্চিত হিসাব। এই অনিশ্চিত হিসাব দ্বারা আমরা পূরণ করলাম। এখন আমরা কি করব, ডেবিট এবং ক্রেডিট দুই পাশে দাগ দিয়ে সমানভাবে দাগ দেবো। দাগ দেওয়ার পরে যোগফলটা এখানে বসাবো। এখানে লিখছি যোগফল। ডেবিট দিকের যোগফল হচ্ছে ১,৫২,০০০, ক্রেডিট দিকের যোগফল হচ্ছে ১,৫২,০০০। তো এরপর আমরা কি করব, হিসাবটা ক্লোজ করে দিয়ে আমাদের মিলটা ওকে করে ফেলবো।